জেনারেল শাকিল নিহত হয়েছেন। এই লাইভ টেলিকাস্ট শুরুর সময় থেকেই শুরু হয় খুনি বিডিআর জওয়ানদের মহিমান্বিত করার নাটক। নাটক কথাটা আমার কথা নয়, এই গবেষণাপত্রে নাটক বলেই এই ঘটনাটাকে উল্লেখ করা হয়েছে। ওই গবেষণাপত্রে উল্লেখ করা আছে ঠিক এভাবে, বিডিআর জওয়ানদের মহিমান্বিত করার এই নাটকের প্রধান চরিত্র ছিল মুন্নি সাহা। সেই আপনার অনুভূতি কি মুন্নি সাহা? একেবারে এই ভাষায় লেখা হয়েছে। মুন্নি সাহা অক্ষতভাবে সেইখানে পৌঁছে প্রথম বিডিআর জওয়ানদের সেই তথাকথিত দুঃখের কাহিনী প্রচার করে। তখনও কেউ বিডিআর গেটের কাছে যেতে পারছে না, যারাই আশেপাশ দিয়ে গেছে তাদের উপরে গুলি ছোড়া হয়েছে, এমনকি অ্যাম্বুলেন্সেও গুলি ছোড়া হয়েছে। কিন্তু মুন্নি সাহা অক্ষত অবস্থায় গেলেন এবং জওয়ানদের ভাই ডেকে আবেগে ভরা লেদলেদে ইন্টারভিউ প্রচার করলেন। জিনিসপত্রের দাম কারা বাড়াইছে শুনবেন? অরিজিনাল সেনা কর্মকর্তারা বিডিআরকে দিয়ে দাম বাড়াইছে। আস্তে আস্তে বর্ডার থেকে সমস্ত মাল নিয়ে আসতো, নিয়ে আসা স্ট্রোক করতো বিডিআর এর প্যারেড গ্রাউন্ডে। স্ট্রোক করে সেই মালগুলি দেশবাসী মাধ্যমে অনেক দিন পর সাপ্লাই করতো, যার কারণে অনেক দাম বেড়ে যেত জিনিসগুলির। যত ডাল ভাতের টাকা আছে সব মেরে খাইয়া ফেলেছে। ডাল ভাতের নামে তারা কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে গেছে, কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে গেছে ডাল ভাতের নামে। শুধু অপারেশন ডাল ভাত নয়, বিডিআরের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে অভিযোগেরও শেষ নেই। রাইফেলস স্কোয়ার এবং বিডিআর দরবার হলের ব্যবস্থাপনা আর নির্বাচনের কাজ শেষে পাওনা টাকা পরিশোধে বঞ্চনা, কম বেতন ভাতা এসব নিয়েও বাহিনীর সাধারণ সদস্যরা ছিলেন ক্ষুব্ধ। ডিজি মহোদয় বিডিআর এর অর্থ সম্পদ সমস্ত কিছু লুটপাট করে নিছে। এক একটা পাজারু দাম হচ্ছে 50 লাখের ঊর্ধ্বে, সব বিডিআর এর রক্তের ঘামানো টাকা। তার টাকা এয়ারপোর্টে ধরা খাইছে, এটা গুজব করে দিছে, বুঝছেন? তার কোটি কোটি টাকা। আমাদের পারমানেন্ট করতে গেলে আমাদের বিভিন্ন ধরনের কথা বলে মারতে আসে, কটা কটা আটকাইতে হয়। আমরা যাতে আর এরকম আমরা চতুর্থ শ্রেণী থাকতে রাজি না, আমরা চতুর্থ শ্রেণী থাকতে রাজি না, আমরা সরকারি হতে চাই। এই নির্বাচনের বিলও আমরা বিডিআর পাই নাই, সব মেরে খেয়ে ফেলেছে। না, আমি কোনো ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কার করছি না যে সে কিভাবে অক্ষত অবস্থায় গেল, বরং প্রশ্ন তুলছি, সে কি সাংবাদিকতার নীতিকে অনুসরণ করেছে? সে কি জানে ভিতরে কি হয়েছে? সে না জেনে, সে এক পক্ষের কথা শুনে কিভাবে এই জওয়ানদের হিরো বানিয়ে দিল? এই গবেষণাপত্রে বলা হচ্ছে, বিপ্লবী হিসেবে না হলেও প্রথম দিন বিডিআর জওয়ানদের হিরো বলে বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রচার করল। মুন্নি সাহার সেই প্রথম ইন্টারভিউ ছিল 4 মিনিট 20 সেকেন্ডের। মুন্নি সাহার টিভি ক্যামেরার সামনে অবাধে বিনা বাধায় তাদের কথা বলতে দেয়, অথচ মুন্নি সাহাই টক শোতে কিভাবে ইন্টারাপ্ট করে সেটা আমরা দেখেছি। বাংলাদেশের মিডিয়ার এই আচরণ সারা দুনিয়ায় নিন্দিত হয় এবং এই গবেষণাপত্রের মতে একমাত্র যেই মিডিয়া কিছুটা পেশাদারি মনোভাব দেখিয়েছে সংবাদ প্রকাশের ক্ষেত্রে তা হচ্ছে ডেইলি স্টার। বাংলাদেশের মিডিয়ার চাই গুরু মঞ্জুরুল হাসান বুলবুলের একটা সাক্ষাৎকার কোট করা হয়েছে সেখানে। সে মনে করে না বিডিআর জওয়ানদের হিরো বানানোটা ভুল হয়েছে। নাইমুল ইসলাম খান, তারও একটা সাক্ষাৎকার ছাপা হয়েছে ওখানে। সে মনে করে না রিপোর্টিং ভুল হয়েছে, বরং সে সাফাই দিয়েছে বিদ্রোহের প্রথম প্রহরে সংবাদকর্মীরা সত্য প্রচার করেছে। সত্য আসলে কোনটা? এই আলাপে সত্য তো একটাই বেরিয়ে আসে, আর তা হচ্ছে নির্বিচারে খুনের পরে বিডিআরের ড্রেনে ফেলে দেওয়া অফিসারদের নিশ্চল মৃতদেহগুলো যখন আস্তে আস্তে ময়লা পানিতে ভাসতে ভাসতে বুড়িগঙ্গার দিকে যাচ্ছিল, তখন এই খুনের হোতা তথাকথিত হিরোরা ইউনিফর্ম ফেলে সাধারণ পোশাকে একে একে জনতার মধ্যে দিয়ে অবাধে পালিয়ে গেছে। জনতা তাদের পালিয়ে যেতে দেখেছে, কেউ বাধা দেয়নি। কেন দেয়নি? কারণ তারা তো হিরো, আর তাদেরকে হিরো বানিয়েছে কে? হিরো বানিয়েছে মুন্নি সাহারা। তাহলে এই দায়টা কেন মিডিয়ার এইসব লোকেরা মাথা পেতে নিল? নাইমুল ইসলাম খান, মঞ্জুরুল হাসান খান, মুন্নি সাহারা কেন ঠিক এই কাজটা করতে গেল? তাদের সাফাই আছে কোনো এর পেছনে? বিডিআর হত্যাকাণ্ড নিয়ে মোট 3টা তদন্ত কমিটি হয়েছিল। পূর্ণাঙ্গ রিপোর্ট কোনোটাই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। ছাড়া ছাড়াভাবে 3টা রিপোর্টই পূর্ণাঙ্গ না হলেও আংশিকভাবে অনেকেই দেখেছেন, কারণ নানা সময়ে সেগুলো বেশ কয়েকটা সাইটে, সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করা হয়েছিল। আবার কিছু কিছু রিপোর্ট সরিয়েও ফেলা হয়েছে, কিন্তু আমি সবগুলোরই একটা করে কপি রেখেছিলাম।
রিপোর্টগুলোর আংশিক বা প্রায় পূর্ণাঙ্গ প্রকাশিত অংশগুলো কতটুকু বিশ্বাসযোগ্য সে প্রশ্ন থেকেই যায়। তবুও সেই রিপোর্টগুলো থেকে পাওয়া তথ্য, প্রশ্ন, সেগুলোকে আমরা মিলিয়ে দেখব প্রকাশিত রিপোর্ট এবং প্রকাশিত গবেষণা কর্মের সাথে। আজকে আমরা দেখব বার্লিনে 2012 সালে প্রকাশিত একটা গবেষণা কর্মের ফাইন্ডিংস নিয়ে। খুব ইন্টারেস্টিং ফাইন্ডিংস আছে সেখানে। আমি বিডিআর হত্যাকাণ্ড নিয়ে প্রথম ভিডিওতে ইন্ডিয়ান ইন্টেলিজেন্সিয়ার কনসার্ন দেখিয়েছিলাম। কনসার্নটা কি ছিল? কনসার্নটা ছিল যেন দ্রুত সেনা অভিযান না হয় পিলখানায়। অথচ সারা বাংলাদেশের মানুষের স্বাভাবিক প্রতিক্রিয়া ছিল সেই দিন যেন দ্রুত সেনা অভিযান হয় তার পক্ষে। কারণ তারা বুঝতে পারছিল ভিতরে এমন একটা কিছু হচ্ছে যাতে সেইখানে আটকে পড়া অফিসার এবং তাদের পরিবারদের জীবন বিপন্ন। আজকে আমরা দেখব কিভাবে বাংলাদেশের মিডিয়ার একটা অংশ দ্রুত সেনা অভিযানের বিরুদ্ধে জনমত তৈরি করেছে। কারা এটা করেছে সে নামগুলোও দেখবেন। সেটা বুঝলেই আপনারা অন্তত শক্ত প্রশ্ন তুলতে পারবেন কেন সেনা অভিযান বিলম্বিত করার জন্য একটা পরিকল্পিত বা কনসার্টেড এফোর্ট ছিল। গত ভিডিওর আমি কিছু তথ্য আবারও আপনাদের মনে করিয়ে দিই। গত ভিডিওতে আমরা প্রমাণ সহ দেখিয়েছি বিএডি তৌহিদ তদন্তকারীদের বলেছে যে এই ঘটনা সংগঠনের সময়ে বাইরের লোক ছিল। তাহলে হত্যাকাণ্ডের পরে বাইরের লোকদের পালিয়ে যেতে দিতে হবে। যারা মিলিটারি ব্যাকগ্রাউন্ডের তারা খুব সহজেই আমার এই পরের কথাগুলো ধরতে পারবেন। একটা মিলিটারি অপারেশনে ইভাকুয়েশন অপারেশনের একটা গুরুত্বপূর্ণ পার্ট। বিডিআর হেডকোয়ার্টার একটা আবাসিক এলাকার মধ্যে, শুধু আবাসিক এলাকা না, ঢাকার উচ্চবিত্তের বাস একদিকে, আরেকদিকে মধ্যবিত্ত নিম্নবিত্তের অপেক্ষাকৃত ঘনবসতি। আমরা জানি যে হত্যাকারীরা পালিয়েছে ঘনবসতি এলাকা দিয়ে। সামরিক বাহিনীকে যদি অপারেশনের পরে ইভাকুয়েট করতে হয়, সে ইভাকুয়েট করবে ফ্রেন্ডলি টেরিটরির মধ্যে দিয়ে। সে কখনোই হোস্টাইল টেরিটরির মধ্যে দিয়ে ইভাকুয়েট করতে চাইবে না, যদি না তার কাছে আর কোনো বিকল্প না থাকে। তাহলে একটা মিলিটারি অপারেশনের ইভাকুয়েশনের জন্য তাকে হয় একটা ফ্রেন্ডলি টেরিটরি খুঁজে নিতে হবে, অথবা ফ্রেন্ডলি টেরিটরি বানিয়ে নিতে হবে। আপনারা খেয়াল করলে দেখবেন সেনাবাহিনী যেখানে ঘাঁটি গাড়ে সেখানে সে স্থানীয়দের সাথে সম্পর্ক তৈরি করে। সে স্থানীয়দের চিকিৎসা দেয়, প্রয়োজনে পানি দেয়, বিশুদ্ধ পানি, খাবার দেয়, স্কুল তৈরি করে, প্রয়োজনে হাসপাতাল তৈরি করে, স্থানীয়দের সাথে সদয় আচরণ করে। এখন এই পুরো বিষয়টার সাথে আমরা মিলিয়ে দেখব বিডিআরের খুনিরা কিভাবে পালাবে। খুনিদেরকে খুনি হিসাবে স্থানীয়রা চিহ্নিত করলে তারা তো পালাতেই পারবে না। প্রথমত তাদের হাতে ভারী অস্ত্র থাকবে না, হালকা অস্ত্র থাকলেও থাকতে পারে, কিন্তু সেই অস্ত্র বা ফায়ার পাওয়ার যথেষ্ট নয় যদি স্থানীয়রা তাদের পালাতে বাধা দেয়। তাহলে সে কিভাবে পালাবে? তার পালানোর জন্য টেরিটরিটাকে ফ্রেন্ডলি টেরিটরি বানাতে হবে, যেন পালানোর একটা কন্ডিউসিভ এনভায়রনমেন্ট তৈরি হয়। এই পালানোর কন্ডিউসিভ এনভায়রনমেন্টটা তৈরি করেছিল বাংলাদেশের মিডিয়ার একাংশ। আর আমার উল্লেখিত গবেষণার আলোচ্য বিষয় সেটাই। সেই গবেষণায় যা প্রকাশিত হয়েছে বার্লিনের কনফ্লিক্ট অ্যান্ড কমিউনিকেশন জার্নালে, সেখানে দেখার চেষ্টা করা হয়েছে কিভাবে বিডিআরের হত্যাকাণ্ডকে প্রলেতারিয়েত বিপ্লব বলে বাংলাদেশের মিডিয়াতে চিত্রিত করা হয়েছে, যেন এই বিডিআরের খুনিরা জনগণের কাছে হিরো হিসেবে চিত্রিত হয় অন্তত প্রথম দিন, যেই দিনটা তাদেরকে পালাতে হবে। খুনিদের বিপ্লবী এবং সর্বহারা ইমেজ তৈরি করে তাদের পালিয়ে যেতে সাহায্য করা ছাড়া এই কাজের আর অন্য কোনো ব্যাখ্যা নেই। এই গবেষণাপত্রের নামটাতে এই পুরো গবেষণায় কি পাওয়া গেছে সেটা ফুটে উঠেছে। সেখানে বলা হচ্ছে টাইটেলে, দ্য বিডিআর মিটিং ইন বাংলাদেশি মিডিয়া ফ্রম এ প্রলেতারিয়ান রেভলিউশন টু এ ব্রুটাল ম্যাসাকার। বিডিআরে যে গোলাগুলি শুরু হয়েছে তা প্রথম জানা যায় সামহার ইন ব্লগের একটা পোস্টে। তখন সময় সকাল 10টা। বিডিআরের সমস্যা শুরুর প্রায় 45 মিনিট পরে। সেই সময়ে যারা ছোট ছিলেন তাদের জানার জন্য বলি, তখন ফেসবুক, ইউটিউব এত জনপ্রিয় ছিল না। সামহার ইন ব্লগ ছিল দারুণ জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম। আর দারুণ দারুণ সব লেখা সেই সময়ের ব্লগারেরা লিখতেন সেখানে। প্রাণবন্ত সব বিতর্ক হতো। এবং এই সামহার ইন ব্লগেই প্রথম জানা যায় বিডিআর প্রধান নিহত হয়েছেন। এবং তথ্যটা সত্য ছিল।
জেনারেল শাকিলের মৃত্যুর সময় এবং সামহায়ার ইন ব্লগের প্রকাশিত তথ্যের সময় অদ্ভুতভাবে মিলে যায়। কে দিল সেই খবর সামন ব্লগারদের? যখনও কোনো মিডিয়াতেই কোনো খবর আসেনি, 11টা থেকে 11:30টায় লাইভ টেলিকাস্ট শুরু হয়। সেই সময়েও কেউ জানে না জেনারেল শাকিল নিহত হয়েছে।